সাদিপ চোখ কুঁচকে তাকায়, প্রচণ্ড অনীহা কণ্ঠে বলে, ছ্যা, আমার চয়েস এত বাজে নয়। বেলাল মুখ ছোট করে বলে, এভাবে বলছেন কেন? উনি কিন্তু আমার ক্রাশ। তো আমি তোকে কখন বললাম তোমার চয়েস ভালো? বেলাল বাচ্চাদের ন্যায় ঠোঁট ফোলায়। সাদিপ গভীরভাবে ভেবে হঠাৎই বক্র হাসল। উষ্ট এক পা সোচালো হলো, মনে মনে বলল, মিস ম্যালেরিয়া বড় সেজে সম্মান নিতে চেয়েছিলেন তাই না? এমন সম্মান দেব এবার আমি। এখন যাই ভাইয়া। উত্তরে সাদিপ হেসে বেলালের কাঁধে হাত রাখলো, ওকে আলগে হাঁটতে হাঁটতে বলল, বেলাল, তোমাকে আমি আরও বাজি কিনে দিব। একটা কাজ করতে পারবে আমার? ডেকোরেশনের সব কাজ শেষ, সবাইকে সাধ্যমতো বোঝানোর ইতি টেনে পুরুষগণ বাড়িতে ঢুকলেন। ঠান্ডার মধ্যে ততক্ষণ বাইরে থেকে গলা বসে গেছে আফতাবে। ফিরে 2 কাপ চা সাবার করেছে, তাও কাজ হলো না। এখন ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ বের হয়। আর যতবার কথা বলছে রুবায়েদা বেগম হাসছে ঠোঁট টিপে। মজা পাচ্ছেন তিনি। শেষমেশ আফতাব ধরলেন, গলা ঠিক না হওয়া অবধি টু শব্দে করবেন না এই কথা বলো কথা বলো বলে কেঁদে কেটে অজ্ঞান হলো না। সারাদিন খাটুনির শেষে বিশ্রাম করতে গেলে রাশেদ, আমজাদ, মুত্তালিব সবাই, অথচ গৃহিণীর ছুটি নেই। আদা রসুন পর এবার চলছে মটরশুঁটি বাছাইয়ের কাজ। ময়নুমা খাতুনের খিদে পেট চোচো করছে। মিনা বেগম একই অবস্থা, কিন্তু হাতে কাজ ফেলে যায় বা কী করে? সময় এত নেই। ও বাড়ি থেকে আবার বর্ষার কাপড় চোপড় দিয়ে যাবে। বরের বাড়ির লোক যেহেতু, তাদেরও আপ্যায়ন ব্যবস্থা করার ব্যাপার আছে। এর মধ্যে হাতে প্লেট সাজিয়ে হাজির হলেন রুবায়েদা বেগম। ওনার সাংঘাতিক বাতের ব্যথা আছে, তাছাড়াও বেশিক্ষণ ঝুঁকে কাজ করতে পারে না বলে কিছুতেই হাত ছোঁয়াতে দিলে না মিনা বেগম নিজেকে বাড়ি নিতে চায় না। এমনকি জবা সুমনাকেও না। তার বাপের বাড়ি বেড়াতে এসে জায়রা খাটবে কেন? ওনারা অনেক জোরাজুরি করে লাভ হয়নি। মিনা বেগম অটল। রুবায়েদা এসেই লোকমা তুলে তার সামনে ধরে বলেন, এই নাও আপা, কাজ করতে করতে খেয়ে নাও দেখি। মিনা বেগম চমকে গেলেন, আধফুল্ল চোখে চাইলেন, পরপর হেসে মুখে নিলেন ভাত। রুবায়েদা বেগম গেলেন ময়নুমা খাতুনের কাছে। একই রকম লোকমা তার মুখের সামনেও ধরলেন। তিনি মানা করলেন না, হেসে খেয়ে নিলেন। কাজে লেগে থাকা সবাইকে ঘুরে ঘুরে খাইয়ে দিলেন তিনি। ভাত লাগলো আর নিয়েও এলো প্লেট ভরে। মিনা বেগম বলেন, এসব কি দরকার ছিল বলো তো মেজো? রুবায়েদা বেগম হাত ধুয়ে এগিয়ে এলো, নিঃসংকোচনে তার মুখটা মুছিয়ে দিতে দিতে বলো, কোনো কাজ তো করতেই দিচ্ছে না, এইটুকু করলে কি হয়? মিনা বেগম ঠোঁট ভরে হাসলেন, এক হাত বাড়িয়ে বলেন, আয় দেখি একটু জড়িয়ে ধরি। রুবায়েদা বেগম সাথে সাথে আঁকড়ে ধরলেন তাকে। জবা আর সুমনা মাত্র দাঁড়িয়েছেন এসে। এই দৃশ্য দুজনে ছুটে এলো অপর থেকে। যে পারল এক একজনকে আলগে নিল। চার জায়ের মেলবন্ধন দেখে উপস্থিত সবাই মন প্রাণ জুড়িয়ে যায়। শিউলি খানুন ভীষণ বিস্ময় নিয়ে দেখল সব, আর চোখে একবার তাকালেন। ময়মুনা পান নিজেও তাকিয়েছেন তখন। সাথে সাথে মাথাটা নামিয়ে নিলেন শিউলি। তাদের দু জায়ের মধ্যে এত মিল নেই, ধরাপাতা সবটাই। ময়নুমা থেকে তিনি উচ্চ বংশ বলে মনে মনে হিংসে করতেন, দূরত্ব রেখে চলতেন। কত বড় ভুল না করেছেন তার ননাসের সাথে। জায়ের কি মিল, কি সখ্যতা! এমন ভালোবাসা দেখলে মনে শান্তি লাগে। ধূসর খেয়ে বসেছে কেবল। সাদিবও উল্টে পাশে বসে ফোন বের করলো। সারাদিন সোশ্যাল মিডিয়ায় ঘাঁটা হয়নি, দিনে 1000 খানেক ছবি তুলেছে সে। আপাতত ডিবি পাল্টাবে। সে ফেসবুক অন করতে হু হু করে নোটিফিকেশন ভরে গেল। টুং টুং শব্দে বিরক্ত চোখে চাইল ধূসর। ফোন সাইলেন্ট করছি আদেশ সামিল সাদিব। তারপর একে একে নোটিফিকেশন সবগুলো ঘাঁটল। নতুন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে চেক করতে দেখলো অবন্তী নাজমিন মৈত্রী নাম দিয়ে এসেছে একটা। সাদিব প্রোফাইল ঢোকে মেয়েটির আইডি দেখতে স্ক্রল করে। মৈত্রীর চেহারা দেখে চিনে ফেলে, এটাই ওই তোলা ছবি। দুপুরে তুলে দিল না? ক্যাপশনে চোখ
যেতে সাদিফের নেত্র ঘোলা হয়ে আসে। ক্লিক। প্রিয় মানুষ। সাদিফ তড়িঘড়ি করে ফোন থেকে চোখ তোলে, আশেপাশে তাকায়। মৈত্রীর গল্প বিবর। সে তাকানো মাত্র আর চোখে মেয়েটি তাকালো। সাদিফ অমনি সরিয়ে আনলো দৃষ্টি, ঢোক গেল পরপর। এই মেয়ে কি তাকে নিয়ে উল্টোপাল্টো ভাবছে? হায় হায়, তাহলেই সর্বনাশ। বসার ঘরে আপাতত ছোটদের দখলে, ওদিকে সাউন্ড সিস্টেমও বন্ধ। সারাদিনের ধকল শেষে জেরোচ্ছে। এর মধ্যে বর্ষা সমেত ওপর থেকে নেমে এলো মারিয়া। প্রত্যেকে একবার একবার করে বলল, এ কি বিয়ে বাড়ি, এত নেতিয়ে থাকলে হয়? সবাই চুপ করে আছে কেন? সাদি ফোনের দিকে চেয়ে আওড়ালো, তো কি বাদরের মতো লাফাবে? মারিয়া নাক ফুলিয়ে বলল, আমি কি আপনাকে বলেছি আপনি কেন যেছে ঝগড়া করতে চাইছেন? সাদিপ তাকালো, টেনে টেনে বলল, না না আপু, কী যে বলেন, আপনি হলেন সম্মানীয় মুরব্বী, আপনার সাথে ঝগড়া করব আমি? তারপর দুগালে দুটো থাপ্পড় দিয়ে বলল, তবা তবা। বর্ষা ওরা কিছুই বুঝলো না। জিজ্ঞাসা চেহারা তাকায় মারিয়ার দিকে, ধরা পড়ে যায় আশঙ্কায়। কথা কাটতেই সে ব্যস্ত কণ্ঠে বলল, আবু, বর্ষা, পুষ্প, চলো আমরা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। সুপ্তি লাফিয়ে ওঠে। এতক্ষণে সে শান্তা, মৈত্রী এর জায়গায় বসে গল্প করছিল। সেখান থেকে লম্বা পায়ে দৌড়ে আসে শুনে বর্ষা সহ বাকিরা হৈ হৈ করল। পিউ দুরন্ত পায়ে নেমে এলো নিচে, স্ফুট কণ্ঠে বলল, কি খেলবে সবাই? ট্রুথ ডেয়ার খেলবো। খেলবো বর্ষা বলল, কিন্তু বসবো কোথায়? কেন পার্টিতে? শান্তা বলল, আমি নিয়ে আসছি। মিনিটের মাথায় পার্টি হাতে ছুটে এলো সে, বিছিয়ে দিল ফ্লোরে। অমনি হুটুপুটু করে বসে গেল সবাই। মাঝখানে বিশাল জায়গা রেখে গোলাকার। বর্ষা গলা একটু উঁচিয়ে বলল, আপনারা খেলবেন না ভাইয়া? পুষ্পপির কানের কাছে এসে বলল, বর্ষা, জিজ্ঞেস করার লোকে পেলি না, ধূসর ভাই না কি খেলবে? তারপর দুবোন ঠোঁট চেপে হাসল, যেন দারুণ কৌতুক শুনল আজ। ধূসর কুচকানো ভুরু, চোখ ফোনে নিবদ্ধ, উত্তর করল, সাদিপ বিরস কণ্ঠে বলল, বাচ্চাদের খেলা আমরা খেলি না। মারিয়া মুখ ভ্যাংচায়। তখনই কোত্থেকে ছুটে এলো আনিস, পিছনে সুমনা বেগম। রিক্তকে কেবল ঘুম পাড়িয়ে এলো। তিনি হন্তদন্ত ভঙ্গিতে বলল, এই এই কী করছিস রে তোরা? পুষ্প জবাব দেয়, ট্রুথ ডেয়ার খেলছি চাচ্চু। আনিস ব্যস্ত কণ্ঠে বলল, সর সর, বসি, আমিও খেলবো। সবাই অবাক চোখে তাকালো। আনিস বসে পড়লেন। সুমনা বেগম বাবু হয়ে দখল করলেন জায়গা। পিউ ভুরু তুলে বলেন, তুমিও খেলবে চাচু? অবশ্যই, আমি এখনও তরতাজা যুবক, বুঝলি? বুড়ো হয়ে যায়নি। আমাকে তোরা তোদের টিমে ভাববি সবসময়। সুমনা বেগম বলেন, আর আমাকে? আনিস নিষ্প্রভ কণ্ঠে প্রতিবাদ করলেন, এই এক বাচ্চার মা আবার যুবতী সাজে। সুমনা চেতে বললেন, তুমিও তো এক বাচ্চার বাপ। আনিস কলার ঝাঁকিয়ে জবাব দিল, স্বর্ণের আন্টি আবার বাঁকা। হুহা করে হেসে উঠল সকলে। পিউর মনে চট করে উদয় হলো একটা নতুন ইচ্ছে। সে আস্তে ধীরে উঠে ধূসরের কাছে গিয়ে দাঁড়ালো, ছোট কণ্ঠে আবদার করলো, ধূসর ভাই, আসুন না খেলি। ধূসর তাকালো, চোখ সরু করে বলল, তুই না একটু আগেই কাঁদছিলি? পিউ অমনি 32টা দাঁত বের করে বলল, ওটা অসুখে কেঁদেছি, কিন্তু এমন ওষুধ পেয়েছি সব অসুখ সেরে গেছে। এখন আসুন না। ধূসর চোখ মুখ গম্ভীর করে বলল, না। পিউ আদল কালো হয়। পরপর সাদিককে বলল, সাদিক ভাইয়া, আপনিও খেলবেন না? সেও মাথা নাড়ালো। তার দুই কারণে আপত্তি, এক, মারিয়া প্রস্তাব করেছে, আর দ্বিতীয়, মৈত্রী খেলছে। সাদিপের মন বলছে, এই মেয়ে হাব ভাব ভালো নয়, জল বেশি দূর গড়াতে দেওয়া ঠিক হবে না। তখন আনিস বললেন, কেন রে? আয়, সবাই মিলে খেলি, মজা হবে। ধূসর, সাদিপ চলে আয়, ইতিহাস রচনা করবো আজ, ফার্স্ট ছেলেরা। পিউ অবাক আস্তে করে বলল, ধূসর ভাই প্লিজ। ধূসর দীর্ঘশ্বাস ফেলল। ফোন টিপতে থাকা হাত দুটো নিশ্চল হলো। উঠে দাঁড়ায়, ফোন পকেটে ভরল। কোনো কথা না বলে এসে বসে গেল আনিসের ঘেঁষে। হাসি প্রকোপে পিউর অধ ফাঁকা হয়ে এলো। ধূসরকে বসতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে শান্ত। একটু আগে হুমকি মনে পড়ে যায়। কিশোরী মন তুলে উঠতে গিয়েও সহজ হলো। বাবা মাকে
জানলে জ্যান্ত কবর দেবে। থাক বাবা, দরকার নেই প্রেমের। পিউ হুলস্থুল করে এসে আগে স্থানে বসলো, ঠিক তার ধূসর ভাইয়ের সামনাসামনি। সাদীপ মাথা চুলকালো ধূসরকে যেতে দেখে। এবার নিজেও ইচ্ছে করলো খেতে বসার, কিন্তু সে ভাব নিয়ে ছিল এতক্ষণ, এখন যেছে উঠে গেল। ইগোটা কমে যাবে না, কেউ ডাকেও না, তার উসখুস বেড়ে আছে। বিড়বিড় করে বলল, কেউ ডাক, একবার ডাক, ডাক না রে। মৈত্রী তখনই মিহি কণ্ঠে বলল, আপনিও আসুন না। সবাই যখন বলল আপনিও বা বাদ যাবেন কেন, অন্যের সময় হলে শুনতো না ওই ক্যাপশন দেখো তো আরই না। অথচ এখন ফটাফট উঠে দাঁড়ালো সে, চকচকে কণ্ঠে বলল, সবাই এত করে যখন বলছে তখন খেলি। মৈত্রী জায়গায় দিল, যাতে ওর পাশে বসে সাদীপ, কিন্তু সে খেয়াল অবধি করেনি। ঘুরে গিয়ে দাঁড়ান অন্য পাশে। পিউ পুষ্প পাশাপাশি ছিল। সাদীপ পিউকে বলো, বসবো, সরে বস। পিউ চোখ তুলে বলো, কত জায়গা, এখানে বসবেন? হ্যাঁ এখানে, আগা ওদিকে। পিউ কিছু বলো না, চুপচাপ সরে গেল। হঠাৎ খেয়াল হলো পুষ্প ছিল তার পাশে। সাদীপ ভাইয়া সরতে বলেছে কি আপুর পাশে বসবে দেখে সে দুষ্ট হেসে ভুরু নাচিয়ে নাচিয়ে বলল, বুঝি বুঝি, সব বুঝি ভাইয়া, কি বুঝেছিস? এই যে এখানে কেন বসলেন? সাদীপ অনিশ্চিত কণ্ঠে বলল, আসলে বুঝেছিস। পিউ কনফিডেন্স নিয়ে মাথা দোলায়। সাদীপ আরেক দিকে চেয়ে হাসল। মৈত্রী মন খারাপ হলো সে না বসায়। তবে একটা বিষয় লক্ষ্য করেছে, সাদীপের সাথে পিউর একটু বেশি ভাব। লোকটাকে পেতে গেলে আগে ওকে ঠিক করতে হবে। তাহলে সুপ্তি কোত্থেকে একটা কাচের বোতল জোগাড় করে এনে মারিয়ার হাতে দিল। সে বোতল নিয়ে বলল, তাহলে এখন এটা এখানে রেখে ঘোরাবো, যার দিকে যাবে প্রশ্ন তাকে করা হবে। ট্রুথ না ডিয়ার, সেটা অবশ্যই যার যার পছন্দ। তবে হ্যাঁ, পরপর দুবার ট্রুথ নেওয়া যাবে না। সাদীপ নীরস কণ্ঠে বলল, এগুলো সবাই জানে, নতুন কিছু থাকলে বলুন, না হলে স্টার্ট দিই গেম। মারিয়া অসহ্য ভঙ্গিতে তাকায়। সাদীপ সচেতন কণ্ঠে অবুঝ সেজে বলল, এভাবে তাকাচ্ছেন কেন আপু? ছোট মানুষ, ভয় লাগে। মারিয়া ফের ভেঙচি কাটে। সাদীপের গা জ্বালা কথাবার্তা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আবার বলল, প্রথমে কি ঘোরাবে? আনিস উৎসাহ নিয়ে বললেন, আমি। আচ্ছা। তারপর বোতল ঠেলে দিল ওনার দিকে। আনিস শার্ট হাতা গুটিয়ে প্রফুল্ল চিত্রে বোতলে এক প্রান্ত ধরে টান দিতে ভো ভো করে ঘুরে ওঠে সেটি। সবাই ব্যগ্র হয়ে দেখতে থাকে, কার দিকে এসে থামবে কে জানে। একটা সময় ঘুরতে ঘুরতে এসে থামলো বর্ষার সামনে। পিউ পুষ্প সবাই হো হো করে আনন্দধ্বনি তুলল। মৈত্রিক বলল, বলো আপু, কি নেবে? বর্ষা হাঁ করার আগে বেলাল বলল, কি আর আবার ট্রুথ নেবে? ওর সাহস আছে নাকি ডিয়ার নেওয়ার? বর্ষা এগোতে লাগলো। চোটপাট দেখে বলো, তুই আমাকে ভীতু ভাবছিস? আমি মোটেও ভীতু নই। শান্ত বলল, তাহলে ডিয়ার নাও। বর্ষা আগে পিছে না ভেবেই বলল, যা নিলাম। বেলাল এক হাত তুলে বলো, আমি দেবো ওকে ডিয়ার, আমি দেবো। আচ্ছা দাও, কিন্তু তাড়াতাড়ি। বেলাল একটু ভেবে বলল, যা এই মুহূর্তে ঠান্ডা পানি দিয়ে গোসল করে আয়। বর্ষা চোখ বেরিয়ে রইল। আর্তনা করে বলো, কি এখন? হ্যাঁ, অসম্ভব, অনেক ঠান্ডা আছে। এখন এই রাতে কোনো পাগল গোসল করবে? বেলাল কাঁধ উঁচু করে বলল, সে আমি কি জানি। ডিয়ার নেওয়ার আগে ভাবা উচিত ছিল। ফিল আপ করতে পারছিস না? তাহলে খেলার জন্য লাফালি কেন? অপমানে বসা থ মেরে বসে রইল কিছুক্ষণ। এমন কনকনে ঠান্ডা, দাঁতে দাঁত বাড়ি লাগে যেখানে সেখানে। গায়ে পানি ঢালা। কাঁদো কাঁদো কণ্ঠে বলো, অন্য কিছু দেওয়া যায় না? বেলাল মাথা ঝাঁকায়, না, যাচ্ছি। মুখ ভার করে উঠে গেল সে। ও যেতেই সবাই শব্দ করে হেসে ফেল। বেলাল রাফিদকে বলল, যা তো ভাই, সত্যি আপু গোসল করছে নাকি দেখে এসো। গোয়েন্দাগিরি রাদিফের ফ্যাশন, বড় হলে ছোট চাচুর মতোই হবে সে। এক কথায় দুলতে দুলতে ছুটে গেল। মারিয়া বলো, এমন ডিয়ার নিলি বর্ষা তো আজ খবর হয়ে যাবে। বেলাল সাদীপ মনে মনে বলো, একটু পর আপনার হবে মাননীয় ম্যারিলি আপু, অপেক্ষা করুন। বেলাল চুল ওপরে ঠেলে দেয়, একটু ভাব নিয়ে জানায়, সেই দিন ঘুম থেকে উঠিনি বলে গায়ে পানি ঢেলে দিয়েছিল, আজকে প্রতিশোধ নিলাম। সুমনা বেগম চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু ওরও তো ঠান্ডা লেগে যাবে। আরে না আন্টি, ওর অভ্যাস আছে সন্ধ্যাবেলা গোসল করার। তাছাড়া
গন্ডাদের সর্দি হয় দেখেছ কখনো? আচ্ছা বর্ষা আসুক, আমরা ততক্ষণে খেলতে থাকি। পুষ্পর কথায় সমত পোষণ হয়। বোতল ঘোরাতে গেল সে। পিউ আবদার করলো আমি ঘোরাই। পুষ্পর দিকে ঠেলে দিয়ে বলল নে। পিউ উৎফুল্ল চিত্রে বোতলের শীষ ধরে টানলো, ঘুরল সেটা, কিন্তু শেষমেশ এসে ওর দিকে থেমে গেল। পিউ নিরাশ কণ্ঠে বলল যা বাবা, এত বেইমানি। পুষ্প বলল বেশ হয়েছে। মারিয়া শুধালো বলো পিউ কি নেবে? সুপ্তি পাশ থেকে বলে দেয় ডিয়ার ডিয়ার। পিউ মাথা ঝাঁকালো, তবে সমাধান করলো আমাকে কিন্তু এই গোসল টোসল জড়াবে না কেউ। এখন গোসল করলে আপাতত 3 দিন বিছানা থেকে উঠতে পারবো না কনফার্ম। বেলাল জানালো আরে না পিউপু, এক ডিয়ার একবারেই। পিউ একটু স্বস্তি পেল, নিশ্চিন্ত কণ্ঠে বাছাই করলো তাহলে ডিয়ার। মূর্তিক সঙ্গে সঙ্গে বলো একটা গান গেয়ে শোনাও। পিউ চমকালো না, বরং অবাক হয়ে বলল গান? হ্যাঁ, কতবার গুনগুন করে শুনেছি, এবার পরিষ্কারভাবে শুনবো, গাও। পিউ আর চোখে একবার ধূসরের দিকে তাকায়। তার শীর্ণ চোখ এদিকে। মানুষটার শ্যামলা চেহারা পিউর প্রেমে প্রেমে উত্তাল আনে, অনুরাগের সাগর ডুবিয়ে দেওয়ার মন। সে নিচে দিকে তাকিয়ে চোখ নামায়, শ্বাস টেনে ধাতস্থ হয়, মৃদু কণ্ঠে গুনগুনিয়ে গিয়ে ওঠে ডোন্ট স্পিক, এনজয় উইথ পিউ। গানের প্রতিটা কথায় নিবেদনে ধূসর ভাই, তাকে জুড়ে এর সমগ্র লাইন, সমস্ত বাক্য সুরের মাধ্যমে সব ভালোবাসা অনুভূতি তার পায়ে লুটিয়ে দিচ্ছে পিউ। কণ্ঠে ধীরে ধীরে জোরালো হলো তার, গলা ছেড়ে বেরিয়ে আসে ধ্বনি, মাঝে মধ্যে অনুচিত নেত্রে দেখে নেয় সামনে বসা মানুষটাকে। আহা, তার প্রেমা সম্পদ। ধূসরের দৃষ্টি অবিচল, বিন্দুমাত্র নড়চড় নেই। এভাবেই তাকিয়ে কেন উনি? কি দেখছেন এত? গান থামতেই সবাই হাততালি বাজালো। পিউ আরেকবার নিবু চোখে তাকালে ধূসরের দিকে। মানুষটা একই রকম বসে, ঠোঁটে হাসি নেই, অথচ জলজলে চোখ দুটো কি যেন বলছে। তালি বর্ষণ থামলো, সবাই প্রশংসা করলো। সাদিপ সাধুবাদ জানিয়ে বলো তোর গানের গলা কিন্তু মাশাআল্লাহ। পিউ মৃদু হাসে, জ্বালা জ্বালা পায়। ধূসর ভাইয়ের সামনে আজ প্রথম গান গাইল, কোনটা হবে না? এর মধ্যেই থরথর করে কাঁপতে কাঁপতে হাজির হলো বর্ষা, পা থেকে মাথা অবধি ঢাকা মোটা কম্বলে। ওকে দেখতেই আরও এক দফা রোল পড়ল হাসি। রাফিজের সাথে এসে জানালো গোসল করেছে। মারিয়া পাশ দেখিয়ে উত্তাল কণ্ঠে বলল আয় আয় এখানে আয়, অথচ তার ঠোঁটে চাপা হাসি। বর্ষা ভাইয়ের দিকে কিরমিরিয়ে তাকাতে তাকাতে বসল। বেলাল মিটমিটিয়ে হাসছে, দারুণ জব্দ করেছে এটাকে আজ। সুমনা বেগম রসিকতা করে বললেন তা বর্ষা, এত রাতে তোমার গোসলের অনুভূতি কী? সে অত্যন্ত দুঃখ নিয়ে বলল আর বলো না আন্টি, পানি তো নয়, যেন হিমালয় আইসবার। বারবার বেলালের দিকে চেয়ে খড়খড়ে কণ্ঠে বলল তুই মনে রাখিস আজকের কথা, যদি তোকেও ফেরত না দিচ্ছি এইসব দেখে। বেলাল মশা তাড়ানোর মতো হাত নেড়ে হুকুমিটা হাওয়া উড়িয়ে দিল। উল্টে বাকিতে তাড়া দিয়ে বলল বসে আছিস কেন, শুরু কর। মুহূর্তের মধ্যেই চকচকে বোতল আবারও ঘোরালো হলো। সাদিপ ঘূর্ণয়মান সেটার দিকে চেয়ে ফিসফিসিয়ে অনুরোধ করলো আমার দিকে আসিস না ভাই, একদম না। জড়বস্তু শুনে ফেললো তার আবেদন। বোতলের প্রান্ত গিয়ে থামলো ধূসরের সামনে। পিউরের চেহারা চকচকে হয়ে উঠল। সবাই হো বলে ধ্বনি তুলে ফের সকলে নড়ে চড়ে বসলো। এবার ধূসরের মতো পার্সনের সিরিয়াস মানুষ আজ তাদের সাথে খেলছে। আবার প্রশ্ন পাল্টায় তারা। আনিস আগ্রহ নিয়ে বললেন বল ধূসর, কী নিবি? ধূসর হাঁ করে গেলে মারিয়া বলে উঠে পরপর অনেকগুলা ডিয়ার গেল, তুমি না হয় ট্রুথ নাও। ভাইয়া ধূসর মেনে নিল, ছোট করে বলল ওকে। মারিয়া আরেকটু উৎফুল্ল হয়ে বসল, ঝরে ঝরে কণ্ঠে শুধালো আচ্ছা ভাইয়া, তুমি তো সারাক্ষণ বাইরে থাকো, কাজ করো, এদিক ওদিক ছোটাছুটি করো, এত ব্যস্ততার মধ্যে এমন কোনো জিনিস যেটা তোমাকে শান্তি দেয়, স্বস্তি দেয়, যেটা দেখলে মনে হয় যে না আমার সব কষ্ট সব ক্লান্তি শেষ? সাদিপের প্রশ্ন পছন্দ হলো না, বিড়বিড় করলো বোকা বোকা প্রশ্ন। অন্যরা উৎসুক হয়ে তাকায় ধূসের উত্তর জানতে। পিউ সব থেকে বেশি উৎকণ্ঠিত, কী বলবে সে। ধূসর সকলের চাউনি উপেক্ষা করে চোখ নামালো মেঝেতে।
ঠোঁট কামড়ে কিঞ্চিত হাসলো, স্থূল কণ্ঠে বলল, দুটো ডাগর ডাগর চোখে বোকা বোকা চাউনি আমাকে শান্তি দেয়। পল্লব ঝাপটে ঝাপটে করা প্রশ্ন আমার স্বস্তি দেয়। আর রক্ত জমার ন্যায় ঠোঁটের হাসি, কান্না ফোলা লালিত নাক, যা দেখলে আমার মনে হয় এর কাছে পৃথিবীর সব ক্লান্তি, সব দুর্ভোগ তুচ্ছ। কথা শেষ করে ধূসরের সামনে তাকায়। পিউ বশীভূত, নিষ্পল, তার দৃষ্টি অধর মিশে নেই। অন্যরা তাজ্জব বনে তাকিয়ে, লোচন ভর্তি অবিশ্বাস তাদের। ধূসর অপ্রভিত হলো, অস্বস্তি নিয়ে বলল, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? সুমনা বেগম বিস্ময়বহ হয়ে বললেন, তুই প্রেম করছিস ধূসর?